প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি রয়েছেন জনাব আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, এককালের ডাকসাইটের সাংবাদিক। আশরাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আশরাফ ভাই, আমরা এর আগেও আমাদের অনুষ্ঠানে আপনি এসেছিলেন। আমাদের দর্শকরা জানেন যে আপনি এই যে আন্দোলন, ছাত্র জনতা আন্দোলন, খুব প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন। ইদানিং আপনাকে আরেকটি কাজে আমরা লক্ষ্য করছি। এই আন্দোলনে হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং এদের মধ্যে বেশিরভাগই সাধারণ জনতা। আমরা লক্ষ্য করছি যে আপনি এদের পাশে দাঁড়িয়েছেন। আমার প্রশ্নটা হলো, বা আমার জানার বিষয়টা হলো যে আপনারা কোন ব্যানারে কিভাবে এই কাজটি করছেন? আমি মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বা সরকার তার অন্যতম প্রধান কাজ, আমি মনে করি 1 নম্বর কাজ হচ্ছে যে আহত নিহতদের তালিকা তৈরি করা, বিশেষ করে নিহতদের তালিকা তৈরি করা এবং আহতদের দেখভাল করা। কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করছি যে ওই জায়গাটিতে আমরা এখনও কোনো তৎপরতা দেখছি না। সরকারের এখন পর্যন্ত আমরা নিহতদের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা অথবা আপনার রাজনৈতিক দলের কাছেও কিছু তালিকা রয়েছে, তারা আমরা দেখছি বলছেন। কিন্তু সরকারের দিক থেকে দেখুন, এটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এবং এই সরকারটি দায়িত্ব নিয়েছে রাজপথ থেকে, আমাদের রক্তের উপর দিয়ে, এবং আমাদের এই যে শহীদ হয়েছে যারা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে, তাদের বিনিময়ে, জীবনের বিনিময়ে। কিন্তু এইটা আমরা এখন পর্যন্ত দেখছি না। আমার মনে হয়, আমি মনে করি যে তালিকাটি পূর্ণাঙ্গ হওয়া উচিত এবং এই প্রত্যেকটি জীবন যারা নিহত হয়েছেন, তাদের কোথায় হয়েছেন, কখন হয়েছেন, কি পেশায় যুক্ত ছিলেন, সেখান থেকে আমরা বুঝতে পারবো কতজন ছাত্র ছিলেন, রাজনৈতিক কর্মী ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, দিনমজুর ছিলেন। আচ্ছা, তার সাথে আহত মানুষ, আপনি জানেন যে বলা হচ্ছে যে 18,000 থেকে 30,000 পর্যন্ত আহত মানুষ রয়েছেন এবং আপনি নিহতদের চেয়ে আহতদের যে করুণ অবস্থা, বিভৎসতা, সেটা কিন্তু কোনো অংশে কম না। আমি সেদিন মোহাম্মদপুর আদাবর এলাকার গণসংহতি আন্দোলনের একটি আয়োজনে গিয়েছিলাম এবং সেখানে আমরা ওই স্পেসিফিক জায়গার 22টি নিহত পরিবারকে আমরা দেখেছি, 100-র অধিক আহত মানুষকে পরিচিত হয়েছি। আমি যদি আপনাকে বলি যে আহতদের করুণ কাহিনী, তারা হসপিটালে যেতে পারেনি, হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে, সঠিক চিকিৎসা পায়নি, ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে যুবলীগ ছাত্রলীগের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এইরকম আপনি যদি 17 বছর, 18 বছর, 20 বছরের মানুষের গল্প শোনেন, এই জায়গাটিতে আমার মনে হয়েছে যে আমি হয়তো বিচ্ছিন্নভাবে, আমার পক্ষে যতটুকু সম্ভব, এবং যারাই বলছে এরকম, আমি সেদিন ড্রিকের একটি অনুষ্ঠানেও গিয়েছিলাম, অন্যান্য সামাজিক সংগঠন অনেকেই, এই যে অভিভাবক যারা রয়েছেন, যাদের সন্তান হারা হয়েছে, তাদের সাথে আমি যোগ দিচ্ছি। কেননা আমি গভীরভাবে উপলব্ধি করতে পারছি, আপনি যদি এই জায়গাটিতে ঠিকমতো কাজ না করেন, তাহলে আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, আমাদের গণ অভ্যুত্থানের যে অভিপ্রায়, আপনি তার সাথে বেইমানি করছেন। এবং আমি চাই না এই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করার কোনো কালো স্মৃতি নিয়ে আমাদের আগামী সময় বেঁচে থাকতে হয়। আরেকটি প্রোগ্রাম কিন্তু হয়েছিল শনিবার রাজধানী সেগুনবাগিচায়, সন্তানের পাশে অভিভাবক নামে একটি সংগঠন বা প্ল্যাটফর্ম এই অনুষ্ঠানে আয়োজন করেছিল এবং সেখানে আহত ব্যক্তিরা এসেছিলেন। এখানে একজন আহত ব্যক্তি, যার একটা চোখ হারিয়ে গেছে অলরেডি, সেটি হলো সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, তরুণ, মাত্র 23 বছর বয়স। ও ছিল চট্টগ্রামের একটা অন্যতম সমন্বয়ক পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ও কিন্তু একটা কথা বলেছে, খুব একটু স্পর্শ করে, হৃদয় স্পর্শ করে। সেটি হলো যে উনি বলেছে যে সবাইকে হাত জোর করে অনুরোধ জানাই, আহত ব্যক্তিদের খোঁজ নিন। এবং ওইখানে যখন কথা বলেছে আহতরা, তখন কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হচ্ছিল এবং ওইখানে যারা মায়েরা ছিলেন অনেকে কাঁদছিলেন। এমদাদকে আমি মিট করেছি এবং ড্রিকের একটা অনুষ্ঠানে, আপনি জানেন যে ড্রিকের একটা গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। আমি এমন একটা আলোকচিত্রের বর্ণনা আপনাকে দিই। একটি হসপিটালের সিঁড়িতে একজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পাশে একটি পুলিশ দাঁড়িয়ে আছে এবং তার পাশে দুজন প্রহরী আছে। তারা একজনও ওই নিহত ব্যক্তির কাছে বা আহত ব্যক্তির কাছে যাচ্ছেন না। এইরকম অনেক আলোকচিত্র রয়েছে। আমি জানি যে
এই বিভৎসতা আমরা হয়তো বিচ্ছিন্নভাবে দেখেছি, আমরা যে যে এলাকায় কাজ করেছি, কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে দেখতে চান তাহলে ড্রিকের এই প্রদর্শনীটা আমি অনুরোধ করব। এমদাদের সাথে আমার দেখা হয়েছে এবং নিজের পকেট থেকে সামর্থ্য আছে বলে হয়তো 2,50,000 টাকা সে ইতিমধ্যে খরচ করেছে তার চোখের সুচিকিৎসার জন্য। তার একটি চোখের দৃষ্টি আর কোনো দিন ফিরে আসবে না, এটি মোটামুটি বোঝা যাচ্ছে। এবং সেই দিন আমরা আরও 4 জন নিহত পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছি। আমার মনে হয়েছে যে এই কান্না, এই হতাশা এবং এই অবহেলা আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি এই গণ অভ্যুত্থানের মানুষ না। কেন? যারা জীবন দিয়েছে, আপনি জানেন যে এবারের গণ অভ্যুত্থানের চরিত্রটিই ছিল যে আমি আমার জীবন উৎসর্গ করতে রাস্তায় নেমেছি। এবং আমি এমনও শুনেছি বসিলা এলাকায় ছাত্রদেরকে শ্রমিকরা বলেছেন যে আপনারা একটু পেছনে যান, আপনারা তো মারা গেছেন, আমরা সামনে দাঁড়াই, কিছু মৃত্যু আমাদের হোক। 2024-এর বাংলাদেশে যদি এই ঘটনা না ঘটতো, এই ফ্যাসিস্ট সরকারকে আমরা সরাতে পারতাম না। এখন আপনি সেদিন রিপোর্টার্স ইউনিটিতে যে অনুষ্ঠানটি হয়েছে, অভিভাবকরা এসছেন, মায়েরা এসছেন, বাবারা এসছেন, আহতরা এসছেন এবং সমন্বয়করা এসছেন। এবং কোনো সমন্বয়কের কিন্তু পালিয়ে বেড়ানোর গল্প, এই এমদাদ কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে গেছেন এবং চট্টগ্রামে কোথায় লুকিয়েছিলেন, ঢাকায় কোথায় ছিলেন, এই গল্পগুলো কিন্তু আমাদের গ্রন্থিত করতে হবে। এবং ভবিষ্যতে যখন কেউ অন্যান্য সাময়িক হতাশার কারণে ফ্যাসিবাদী শাসনের দিকে ঝুঁকে যাবেন বা অন্য কোনো হতাশা প্রকাশ করবেন, তখন এই গল্পগুলো আপনাকে সামনে আনতে হবে। আমি মনে করি যে ঢাকার সরকারি হাসপাতাল তো বটেই, এমনকি বিশেষায়িত বেসরকারি হাসপাতাল হলেও আপনি ডেডিকেট করে দেন যে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো। আমরা যেন জানতে পারি 20 বছর পরে যে এই 5টি হাসপাতালে সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা করা হয়েছিল। আপনি তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। 72 সালে মুক্তিযোদ্ধাদেরকে আমরা বিদেশে পাঠিয়েছিলাম, তাহলে 24 সালের গণযোদ্ধাদেরকে, এই লড়াকু সৈনিকদেরকে আপনি কেন দেশের বাইরে সুচিকিৎসার জন্য পাঠাবেন না? আমরা সরকারকে তৎপর হতে দেখতে চাই। সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, তাদের ক্ষমতা কিন্তু সীমিত। আমার সাথে যেহেতু আমি আহত নিহতদের নিয়ে কাজ করছি, দেশের বাইরে থেকেও অনেকে যোগাযোগ করেছেন। তারা কোনো না কোনো তহবিলে অর্থ দান করতে চান, চিকিৎসার ব্যাপারে সাহায্য করতে চান। যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল আমার সাথে যোগাযোগ করেছেন, তারা এদের দায়িত্ব নিতে চান। সরকারকে একটা সুন্দর কাঠামোর আয়োজন করতে হবে, একটা প্ল্যাটফর্ম হতে হবে যেখানে এই মানুষগুলো যুক্ত হতে পারেন। ইদানিং রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক, কারণ শেষ পর্যন্ত রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করে, যে যেভাবেই বলুক না কেন। গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছে এবং সেখানে ঘটনার পরিপ্রেক্ষিতে একজন বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন নেতা নিহত হয়েছেন এবং সেখানে আরও কিছু ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটিয়েছে পতিত সরকার, তার দল যে ছিল আওয়ামী লীগ। এই ঘটনার একটা রিয়াকশন হয়েছে বড় ধরনের, রাজনৈতিক অঙ্গনেতে হয়েছেই। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরাও খুব কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা একটা বিবৃতি দিয়েছেন এই ঘটনার পরপরই এবং সেই বিবৃতিতে তারা পরিষ্কার বলেছেন যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তারা আরেকটা দাবি জানিয়েছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। প্রথমে বলি, আমি কিন্তু রাজনীতির মানুষ, আমি রাজনীতি পছন্দ করি এবং আমি মনে করি যে আমাদের জীবনে রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় চালিকা শক্তি। এবং যেই মানুষ রাজনীতি সচেতন না, তাকে নিয়ে আমার অনেক ভয়। আমি ছাত্রদের মনোভাব বুঝতে পারি। তারা যে তাদের 9 দফার মধ্যে রাজনীতি বন্ধ করার কথা বলেছেন, সেটা কোন রাজনীতি? সেটা হচ্ছে বুয়েটে যারা হত্যা করেছে সেই রাজনীতি, সেটা হচ্ছে যারা 14 বছর 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল দখল করেছিল সেই রাজনীতি, যারা সম্পদ আহরণ করেছে বিভিন্ন উপায়ে রাজনীতিকে ব্যবহার করে সেই রাজনীতি। অথবা আপনি যদি পার্লামেন্টে দেখেন, এই যে দলে দলে ব্যবসায়ীরা, গার্মেন্টস ব্যবসায়ীরা, খেলোয়াড়রা, ক্রিকেটার, নায়ক নায়িকা, গায়িকা, যাকে আমরা বিভিন্ন ডিফারেন্ট পর্যায়ে দেখতে চাই, তারা এমপি হয়ে গেছিলেন সেই রাজনীতি। কিন্তু আপনি যদি দেশকে চালাতে চান, আপনি যদি আমাদের জনগণের অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশকে পুনর্গঠন করতে চান,
আপনি যদি আমাদের সংবিধান পুনর্লিখন করতে চান এবং নিশ্চিত করতে চান যে এই দেশটি জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, আমি কিন্তু জনগণের মালিকানার কথা বলছি না, এটি একটি সঠিক শব্দ না। আমি বলি যে ইংলিশে যেমন করে বলে যে রাষ্ট্রটি জনগণের কাছে, জনগণের জন্য কিনা, জনগণের মালিকানা না। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই রাজনীতি কিন্তু আমাদের অটুট রাখতে হবে, চালিয়ে যেতে হবে, এবং ওই রাজনীতির ভেতর দিয়েই আমরা আমাদের সমস্ত দার্শনিক যে জায়গাটা সেটা পূরণ করতে চাই, সেভাবে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই, সেভাবে সরকারকে দেখতে চাই, সেভাবে সংবিধান লিখতে চাই। গোপালগঞ্জের ঘটনাটি আমাকে সাংঘাতিকভাবে ভাবিয়েছে। দেখুন, এখনও 1 থেকে 1 মাস হয়েছে আপনার গণবিপ্লব হয়েছে। এই ফ্যাসিবাদী শক্তি কি করে মাথাচাড়া দিতে পারে, কি করে এই সাহস পায়, এবং তারপরে আবার তারা, আমরা টেলিভিশনে দেখেছি তারা অডিও ইন্টারভিউ দিয়েছেন ঘটনা নিয়ে। আমার মনে হচ্ছে যে সরকার হয়তো বড় কয়েকটি ইস্যুতে নজর দিচ্ছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো ফ্যাসিবাদী শাসন আপনার 10, 15, 20 বছরের আগে মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ পায়নি। আমরা কেন এই সুযোগ দিচ্ছি? আমাদের জিরো টলারেন্সে থাকতে হবে। তাদের গোপালগঞ্জের মতো কোনো জায়গায় যেন তৎপরতা না থাকে। আমরা সেই দিন দেখেছি যে আওয়ামী লীগ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, এটি নিষিদ্ধ করতে হবে। এবং ফ্যাসিবাদী শক্তি কিন্তু টক্সিক শক্তি, সে কিন্তু আমার 1000 ছেলে মেয়েকে মেরে বিদায় নিয়েছে শেষ 4 দিনে। সে কিন্তু আমার দেশ থেকে $100 বিলিয়ন চুরি করে বিদায় নিয়েছে। সে কিন্তু আমার গণতান্ত্রিক অধিকার হরণ করে বিদায় নিয়েছে। আমাদের 3টি জাতীয় সংসদ নির্বাচন ভোট চুরি করে বিদায় নিয়েছে, এবং তাদের সমর্থকরা কিন্তু প্রশাসন, অন্যান্য বিচারালয় সব জায়গায় আছেন। আপনি সরকারের প্রধান প্রায়োরিটি হবে ফ্যাসিবাদী শক্তির ব্যাপারে জিরো টলারেন্সে যাওয়া। গোপালগঞ্জের ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবর্গ যেই ভাষায় বলেছেন, আমি তাদের রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ করার পক্ষে। দেখুন, রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না সেটি কিন্তু একটি আদালতের রায়ের ভিত্তিতে হতে হবে। আপনি যদি ফ্যাসিজমের এই যে সার্বিক যে টক্সিক আচরণটি আপনি দেখে থাকেন, এখানে আওয়ামী লীগ তো একটি সন্ত্রাসী দল। আপনি একটি সন্ত্রাসী দলকে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি করার সুযোগ দিবেন? এই প্রশ্ন আদালতের কাছে, এই প্রশ্ন জনগণের কাছে, এই প্রশ্ন আন্দোলনের যারা যুক্ত তাদের কাছে। আওয়ামী লীগ বলতে আমি শুধু রাজনৈতিক দল আওয়ামী লীগ বলছি না, আমি তাদের সমস্ত অঙ্গ সংগঠনের কথা বলছি। তাদের যে সাংস্কৃতিক অঙ্গ সংগঠনগুলো ছিল, যারা নামে বেনামে দিন শেষে আওয়ামী লীগ হিসাবে আমাদের সমাজে বিচরণ করেছেন, এবং 24 ঘন্টা আগ পর্যন্ত গণ আন্দোলনকে আপনি বিষোদ্গার করেছেন, এবং গণ আন্দোলনের সাথে যুক্ত মানুষের মানে শারীরিকভাবে নির্যাতনের কথা বলেছেন, গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন। এদের প্রত্যেককে যদি আপনি আইনের আওতায় না আনেন অপরাধী হিসাবে, আমার মনে হয় গণ আন্দোলন কিন্তু তার চূড়ান্ত রূপ পাবে না। কাজেই আমি ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো তৎপরতাকে আপনার নিয়ন্ত্রণের পক্ষে। আশরাফ ভাই, আমরা যেভাবে বলি না কেন তারা কিন্তু তৎপর। সম্ভবত এই বিষয়টি সামনে রেখেই একটা ঐক্যের প্রশ্ন আসছে, বিশেষ করে যারা এই আন্দোলনের পক্ষে ছিলেন, সক্রিয়ভাবে ছিলেন, মাঠে ছিলেন। সেখানে ছাত্র তো ছিলেনই, সাধারণ মানুষ ছিলেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল গত 16 বছর যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এসছে, নির্যাতনের শিকার হয়েছে, তারাও কিন্তু এই বিষয় নিয়ে ভাবছেন। যার কারণে সবচেয়ে যেটা প্রয়োজন হয়েছে সেটা হল ঐক্যের বিষয়টা, যে বিরোধী যারা ছিলেন এই সরকারের বিরুদ্ধে, পতিত সরকারের বিরুদ্ধে, তারা ঐক্যবদ্ধ থাকা। সম্ভবত এই দৃষ্টিভঙ্গি থেকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তৃতা করেছেন শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে, একটা স্মরণ সভায় ছিলেন উনি বলছেন যে ঐক্য অটুট রাখতে হবে, চক্রান্তে পা দেওয়া যাবে না। উনি আরও বলেছেন যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনও নাগিনীরা নিঃশ্বাস ছড়াচ্ছে, বিভিন্নভাবে চক্রান্ত ছড়াচ্ছে। উনি একটা খুব মূল্যবান কথা বলেছেন যে আমাদেরকে বিভক্ত করার পায়তারা চলছে। দেখুন, আমি একজন বাংলাদেশপন্থী মানুষ। আমি প্রায়ই বলে থাকি আমি বাংলাদেশের দালাল। কেননা আমাদের সমাজে ভারতের দালাল আছেন, পাকিস্তানের দালাল আছেন, যুক্তরাষ্ট্রের দালাল আছেন। আমার মনে হয় সময় এসেছে আমাদের বাংলাদেশের দালাল হওয়ার। এর মানে হচ্ছে আপনি সমস্ত কিছু দেখবেন জাতীয় স্বার্থের পয়েন্ট অফ ভিউ থেকে। রাজনীতি বলি, চুক্তি বলি, বিদেশ নীতি বলি, সব কিছু যদি আপনি এই দেশটাকে ভালোবাসেন, আমার এই দেশটা আমার একমাত্র ঠিকানা, পৃথিবীর আর কোথাও
আমার কোনো সম্পদ নাই, কোনো যাওয়ার সুযোগ নাই, এমনকি সুযোগ থাকলেও আমি যেতে আগ্রহী না। আমি এই দেশকে ভালোবাসি এবং এই দেশের উন্নয়ন, এটি আমার জন্য রাজনৈতিক কাঠামোর উন্নয়ন খুব জরুরি। এখন দেখুন, আমাদের একটা ঐক্যের হওয়ার কারণেই কিন্তু ফ্যাসিবাদী শাসনকে আপনি ফেলতে পেরেছেন। রাজনৈতিক দলগুলো কিন্তু 16 বছর ধরে চেষ্টা করেছে, কোনো কমতি ছিল না চেষ্টার। মোটামুটি সব দল চেষ্টা করেছে, জামায়াতে ইসলামী করেছে, বিএনপি করেছে, বাম জোটরা করেছে, সবাই করেছে, তাদের মতো করে চেষ্টা করেছে। এখন এখানে বিভাজনের কোনো সুযোগ নাই এবং বিভক্তির কোনো সময় না। আপনাকে বুঝতে হবে আপনি বাংলাদেশে বিশ্বাস করেন কিনা। যেই সরকারটি, যেই শাসনটি আমাদেরকে ফেলে রেখে পলায়ন করেছে অত্যাচার করে, আমি তাদেরকে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল মনে করি না। এবং তারা সেই দেশে পলায়ন করেছে যেই দেশের পন্থী তারা ছিলেন। কাজেই মনে রাখতে হবে তাদের, আমার লেন্সটি হচ্ছে যে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের ইন্টারেস্টে কথা বলে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, তারাই এখানে রাজনীতি করবে। এখন এইখানে বিভাজন বা বিভক্তির কোনো সুযোগ নাই। আপনি এই নীতিতে একমত হলে আপনি আমার বন্ধু, আপনার কিন্তু মতাদর্শের পার্থক্য থাকবে, আপনার কিন্তু বিতর্ক করার সুযোগ আছে, আপনার কিন্তু এক্সট্রিম ভিউ দেওয়ার সুযোগ আছে। আমরা অল্টারনেটিভ ভিউ চাই। আপনি সংবিধান নিয়ে কি কি পুনর্লিখন হবে, কি কি সংশোধন করা হবে, আপনি যে কোনো আনপ্লেজেন্ট মন্তব্য নিয়েও আসতে পারবেন। কিন্তু তার মানে এই না যে গণ অভ্যুত্থানের যে ঐক্য তৈরি হয়েছে সেইখানে আপনি বিভাজন তৈরি করবেন। যেই মুহূর্তে আপনি মনে রাখবেন বিভাজন তৈরি করছেন, আপনিও আরেকজন শত্রু হচ্ছেন। এই চেতনার সাথে আমাদের জনগণকে যারা বোকা মনে করে এবং যারা মনে করে বেখেয়ালি, তাদের মতো বোকা আমি পৃথিবীতে আর দেখিনি। এ ঠিক জানে কখন কাকে ধরতে হবে। এখন আগামীতে সংস্কারের পরে নির্বাচন হবে, এটা আমরা সবাই জানি। যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে, নির্বাচন করার ইচ্ছা আছে, তাদের প্রস্তুতি নিতে হবে। আমি আবারও আপনাকে বলে রাখি, পুরনো রাজনীতি নিয়ে এসে উপস্থাপন করলে কিন্তু এই নির্বাচনে তারা ভালো করবেন না। তারা এখনও যদি ভেবে থাকেন যে কোনো রকমের জোড়াতালির রাজনীতি করে আমি নির্বাচনে দাঁড়িয়ে যাব। আশা ভাই, এই প্রসঙ্গে একটু বলি, যখন এই সরকার গঠন হওয়ার পরপরই কোনো রাজনৈতিক দল মনে করেছিল দে আর পার্ট অফ গভর্নমেন্ট, আবার কেউ কেউ মনে করেছিল আমরা ক্ষমতায় এসেই পড়েছি। সম্ভবত গত সপ্তাহখানেক ধরে এই দৃষ্টিভঙ্গির প্রতি কিছুটা পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয়? আমার খুব আপনার সাথে আমি দারুণভাবে একমত। আমার মনে হয়েছে যে আমি দুদিনের মধ্যে জনসভা দেখেছি, আমি সেই জনসভায় গিয়েওছি মানুষের আবেগ বোঝার জন্য। তাদের ওই মোহটা একটু কেটেছে। গণ অভ্যুত্থান হয়েছে নির্বাচনের জন্য না, গণ অভ্যুত্থান হয়েছে কাউকে ক্ষমতায় বসানোর জন্য না। গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদী শাসনের ব্যাপারে মানুষের ঘৃণা এবং রোষের প্রকাশ হিসাবে। এখন রাষ্ট্র গঠন আমরা করব, রাষ্ট্রের সমস্ত জায়গায় যেখানে যেখানে প্রয়োজন পুনর্গঠন শুরু হবে। জনগণ ঠিক করবে এই রাষ্ট্রের চরিত্র কেমন হবে, নীতি আদর্শ কেমন হবে, পরিচালনা পদ্ধতি কেমন হবে এবং মানুষের কাছে জবাবদিহিতা কেমন হবে। দেখুন, সরকারের সংস্কার কিন্তু একটি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। আমি রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, যেখানে রাজনীতি কেমন হবে সেই চরিত্র আমরা বলছি। ফ্যাসিবাদী শাসন যারা করেছেন তাদের রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না আপনি জনগণের কাছে জিজ্ঞেস করবেন। এটি কোনো উপদেষ্টার সিদ্ধান্ত না। আমরা মনে রাখতে হবে কারা কিভাবে উপদেষ্টা হয়েছেন এবং তারা কতটা দায়িত্বের সাথে কর্ম সম্পাদন করছেন কিংবা করছেন না। কাজেই আপনাকে পথ বের করতে হবে এই গণবিপ্লবের চেতনা এবং মতামত এবং তার যে স্বপ্ন, তার যে অভিলাষ, সেটিকে আপনি কিভাবে ধারণ করছেন। দেখুন, আমি 6টা সংস্কার কমিটি দেখেছি। জনগণের অভিপ্রায় নেওয়ার কমিশনটি কোথায়? আমি দেখিনি। আমি মনে করি মানুষের কাছে যে রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রচেতনা এবং যেই পদ্ধতি তার মাথায় রয়েছে সেটি জানার জন্য কমিশন করতে হবে। দ্বিতীয় কমিশন, প্রতিরক্ষা বাহিনীগুলো গত 16 বছর এই পতিত সরকারের সাথে বিভিন্নভাবে যুক্ত ছিলেন। কাজেই আমি মনে করি প্রতিরক্ষা বাহিনীগুলোর নীতি আদর্শ কী হবে, প্রমোশন কী হবে, দায়িত্ব কী হবে, সেটি নিয়েও একটি কমিশন করা জরুরি। আমি এই জন্য কথাটা বলছি। কমিশনটি হয়েছে নির্বাচন, প্রশাসন এসব দেখভাল করার জন্য। আরেকটি কথা বলে আপনাকে আমি শেষ করি। প্রশাসন সংস্কারের জন্য আপনি যাকে প্রধান করেছেন উনি তো প্রশাসনের লোক। প্রশাসনের লোক কী করে, তার ভিন্ন মতটি কোথায়, তার দেখার দৃষ্টিভঙ্গি কোথায়? সে তো সেই ঔপনিবেশিক প্রশাসনকেই পুরনো বাসের মতো আরেকটু রংচং করে আমাদের কাছে উপস্থাপন করবেন। যেই ভদ্রলোক পুলিশ সংস্কারের দায়িত্ব নিয়েছেন
উনি কি পুলিশের ভয়াবহতা সম্পর্কে জানেন? উনি কি পুলিশ প্রশাসনের 3টি নির্বাচনে ভূমিকা সম্পর্কে অবগত? এগুলো সব গুরুতর অপরাধ। আপনি যদি এমন প্রশাসক আনেন, এমন সংস্কারক আনেন, যিনি জোড়াতালির সংস্কারক, যিনি একটা সুশীল সমাজ, যিনি একটা ভদ্রলোকের প্রতিচ্ছবি, সেটি দিয়ে কিন্তু বিপ্লব পরবর্তী সরকারের সংস্কার হবে। আশা ভাই, আমরা আশা করব যে কমিশনগুলি গঠন হয়েছে, যারা এইগুলো জানেন এবং কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমরা আশা করব যে সরকার সেই কমিশনে তাদেরকে রাখার চেষ্টা করবে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সারের সঙ্গে। কায়সার ভাই, আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই সংগঠনটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা এ নিয়ে নানান মহলে জল্পনা কল্পনা, আলোচনা এবং সমালোচনা দুটোই হচ্ছে। শনিবার তারা একটা সংবাদ সম্মেলন করেছিলেন। জি, সেই সংবাদ সম্মেলনে মূলত কথা বলেছেন কমিটির মুখপাত্র সামান্তা। ওনারা বলেছেন যে তারা রাজনৈতিক দল নয়, তবে তাদের উদ্যোগটা রাজনৈতিক। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত বলি যে বৈষম্য বিরোধী ব্যানারেই তো আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে। অতএব এখানে কিন্তু আপনার শেষের দিকে সব মত পথের লোক যুক্ত হলেও মূলত ছাত্রদের আন্দোলন এবং তার সাথে জনতা এক হয়েছে এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানটি হয়েছে। ছাত্রদের ওই আন্দোলনে তারা কিন্তু শুধুমাত্র কোটা নিয়ে কথা বলেছে তা না, তারা রাজনীতি নিয়ে কথা বলেছে, সরকার নিয়ে কথা বলেছে। এবং আমি তারা স্পষ্টভাবে 9 দফা দাবি প্রকাশ করেছিল। 16ই জুলাই আমি বলেছিলাম যে এই আন্দোলন একটি চাকরি পাওয়ার আন্দোলন না। এখানে কোটা পূরণ হলেও এই আন্দোলন শিখে গেছে সরকার নিয়ে প্রশ্ন করতে, মানবাধিকার নিয়ে প্রশ্ন করতে, সুশাসন নিয়ে প্রশ্ন করতে এবং জনগণের অধিকার নিয়ে প্রশ্ন করতে। এবং আমি এও বলেছিলাম যে আমার ধারণা আন্দোলনটি বড় কোনো অর্জনের ভেতর দিয়ে শেষ হবে। তো সেটি ঘটেছে 5ই অগাস্টে। তার মানে হচ্ছে যে আন্দোলন কিন্তু প্রচলিত রাজনীতি নিয়ে প্রশ্ন করেছে। এবং আপনি যে জনগণ বিযুক্ত একটি শাসন ব্যবস্থা কায়েম করেছেন প্রতি 5 বছর পর পর ভোটের ভেতর দিয়ে, তার সাথে যে জনমানুষের আকাঙ্ক্ষার সম্পর্ক নাই, সেটি শুধুমাত্র এই ফ্যাসিবাদী শাসন না, অতীতের ব্যাপারেও প্রযোজ্য, সেটি নিয়েও প্রশ্ন তুলেছে। কাজেই এই আন্দোলনের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন বা যেই চেতনা নিয়ে আন্দোলন হয়েছে, যেই প্রশ্নগুলো তুলে আন্দোলন হয়েছে, স্বাভাবিকভাবেই আমরা ধারণা করি তাদের রাজনৈতিক শক্তি হিসাবে মাঠে আসতে হবে। কেননা আপনি যখন ভোটে যাবেন তখন যদি পুরনো ধরেন এক ফ্যাসিবাদী পালিয়ে গেছে, কিন্তু মাঠে যারা আছেন এই আন্দোলন তো তাদের জন্য হয়নি। তাদের ডাকে আন্দোলন হলে তো আরও 15 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগেও সরকারটির বিদায় হতে পারত। তার মানে এই রাজনৈতিক শক্তি মাঠে আসুক, এটা জনগণের আকাঙ্ক্ষা, এবং সেটি তরুণদের নেতৃত্বে হোক, এটিও জনগণের আকাঙ্ক্ষা। এবং তারা যেন নতুন রাজনীতির কথা বলে, পুরনো বস্তা পচা রাজনীতি না, সেটিও আকাঙ্ক্ষা। এখন জাতীয় নাগরিক কমিটি আমার ধারণা সেই আকাঙ্ক্ষারই একটা প্রাথমিক পর্যায়, যে এটি ঠিক রাজনৈতিক দল না, কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম। আমি যতটুকু জানি যে তারা অনেকটা ছায়া সরকার অথবা সরকারের সমালোচনা করে তাদের রাজনৈতিক মতবাদকে সামনে আনবেন। তা আপনি জানেন ইতিমধ্যে তারা সরকারের সমালোচনা করেছেন, তারা বলেছেন মন্থরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন, আকাঙ্ক্ষা অধরা, এটি নিয়ে যখন তারা বলছেন আমি কিন্তু সাধুবাদ জানাই। কেননা আমি মনে করি সরকারে থাকবেন গুটি কয় মানুষ এবং তাদের অনেক সীমিত সাধ্য আছে, কখনো কখনো প্রকৃত ধারণা নাই, কোথাও কোথাও আরাম আয়েশের সম্পর্ক চলে আসতে পারে। কিন্তু মাঠে শক্তিগুলোকে জেগে থাকতে হবে যারা চাপ দিয়ে এই সংস্কারকে অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবে। জাতীয় নাগরিক কমিটি কিন্তু সেরকম একটি প্ল্যাটফর্ম।
এখন জাতীয় নাগরিক কমিটির এই মন্তব্যগুলো আমার ধারণা সরকারকে, প্রফেসর মোহাম্মদ ইউনূস যেমনটি বলেছেন যে ছাত্ররাই হচ্ছে আমাদের নিয়োগকর্তা, সেই ছাত্রদের প্ল্যাটফর্ম যদি আপনাকে বলে থাকে আপনি মন্থর গতির অথবা আমাদের অভীষ্ট লক্ষ্য ধরাছোঁয়ার বাইরে এখনও অধরা, খুবই গুরুতর মেসেজ, এবং এটা পড়ে আপনাকে রিকোর্স করতে হবে, আপনার নিজের সরকারের ভেতরে সংস্কার করতে হবে। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন কিন্তু এসে যায় মোটা দাগে, সেটি হলো যদি জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে কি হবে? প্রথম যেটা হবে সেটা হলো তাদের যে ইমেজ, যে মানে জনমানুষের কাছে তাদের যে ইমেজ, যারা এই আন্দোলনে ছিলেন অনেক উপরে, রাজনীতি করতে গেলেই নানান ধরনের প্রশ্ন সামনে আসে, কেউ বলছেন সেই ইমেজটা ড্যামেজ হবে। এক, দুই নম্বর যেটা সেটা হলো এখানে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল রয়েছেন, জি, তাদের সাথে এদের একটা ক্ল্যাশ হতে পারে এবং কোনো কোনো জায়গায় টুকটাক হচ্ছেও, এবং সেই ক্ল্যাশের সুযোগে আবার ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে কি না। আমি ডিসরাপশনে বিলিভ করি। ডিসরাপশন হচ্ছে যে কনভেনশন বা বাজারে যে প্রচলিত ধারণা সেটির বাইরে আপনার একটা স্বপ্নের ধারণা আছে, আপনার একটা ডিফারেন্ট লক্ষ্য আছে, সেখানে যাওয়ার ওয়ে হচ্ছে ডিসরাপশন। সো আমরা বলি কনভেনশন হচ্ছে প্রচলিত, ভিশন হচ্ছে আপনার অভীষ্ট লক্ষ্য, ডিসরাপশন হচ্ছে ভিশনে পৌঁছানোর। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আমি এই লেন্সে দেখতে চাই। কনভেনশন হচ্ছে যে বস্তাপচা রাজনীতি, কনভেনশন হচ্ছে যে যখন ক্ষমতায় যায় সে জেকে বসে, তত্ত্বাবধায়ককে ম্যানিপুলেট করে অথবা সংবিধান সংশোধন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করে। আমি যদি দেখে থাকি যে বৈষম্য বিরোধী আন্দোলন অথবা এই যে জাতীয় নাগরিক কমিটি, ওরা কিন্তু ওদের সেই ক্ষমতা রয়েছে পুরো রাজনীতির চেহারাটাকেও বদলে দেওয়ার। তার মানে হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি একটা দারুণ রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হোক। আমি মনে করি বিএনপি বা জামাত অথবা বাম মোর্চা এই দলগুলোরও শিক্ষা হয়েছে যে তাদের রাজনীতির সংস্কার করতে হবে, দলের সংস্কার করতে হবে, নেতৃত্বের সংস্কার করতে হবে। আপনি খেয়াল করে দেখুন রাজনীতির পরিভাষা বদলে যাচ্ছে। আমি যদি একটু প্রশ্ন করি যে 24 থেকে 26 বছরের ছেলেরা বিপ্লবটি করেছে, বিএনপিতে এই বয়সের লোকরা কি পোস্টে আছে? আমি কোনো উত্তর জানি না, আমি চাই বিএনপির নেতৃত্ব জবাব দিক। জামাতের ভিতরে কি অবস্থা, বাম মোর্চার ভিতরে কি অবস্থা? এই যে আমাদের একটা জেকে বসা প্রাচীনপন্থী রাজনীতি, আমি দেখেছি 60 হওয়ার পরে মানুষ কি করে তালগোল পাকিয়ে ফেলছেন এবং কি করে বেসামাল হয়ে যাচ্ছেন, অ্যান্ড কি করে তার বিভিন্ন ধরনের বৈষয়িক হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আমি রাজনীতিতে চাই ইয়াংরা আসুক, তারা পদ পদবি নিক, তারা তাদের নতুন দর্শন বলুক এবং তাদের নতুন চিন্তার কথা বলুক। দেখুন কোনো নতুন চিন্তা কিন্তু আমাদেরকে আনকমফোর্টেবল করছে। এই যে 72 সালের সংবিধান, আমরা যদি বলে থাকি যে এর আগের সুযোগটি কিন্তু আমরা পেয়েছিলাম 72 সালে, আমরা কি সুযোগটি পুনর্ব্যবহার করেছিলাম নতুন দেশ গঠনের ক্ষেত্রে? তখন তো একটা পাকিস্তানি শক্তিকে আমরা বিদায় করেছিলাম, কিন্তু যেই জন আকাঙ্ক্ষা ছিল তাকে কি আমরা ধারণ করতে পেরেছিলাম সংবিধানে কিংবা সরকারে কিংবা আমাদের তৎপরতায়? আমার মনে হয় পারিনি। 24 সাল যেন আরেকটি 72 সাল না হয়। কাজে এই জন্য বাজারে এখন শোনেন, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু চিন্তার কারণ রয়েছে। নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীরা কতটা রাজনৈতিক শক্তি হতে পারবে সময় বলে দিবে, কিন্তু মাঠে যে তাদের প্রতি সমর্থন আছে সেটি আপনি গণ অভ্যুত্থানে পেয়েছেন। এখন তারা রাজনৈতিক দল হিসেবে কতটা ম্যাচিওর হবেন, তারাও বৈষম্য বিরোধিতার নামে বৈষম্য তৈরি করেন কিনা, তারাও একটি নব্য ফ্যাসিবাদী শক্তি হিসাবে আবির্ভূত হন কিনা, এগুলো অনেকখানি নির্ভর করবে। রাজনৈতিক দলগুলোর কিন্তু ব্যাপক চ্যালেঞ্জ সামনে রয়েছে। আগে কি হতো? আগে গণ অভ্যুত্থান হলে যারা পতিত তারা পালিয়ে যেত, আমি আবার সরকার গঠন করতাম, সেই দিন নাই। আপনি 90 সালে এরশাদ পালিয়ে গেছে, এরশাদের বিরোধী দল আসম আব্দুর রব পালিয়ে গেছেন, ফলে তখন দেখা গেছে যে 3 জোটের রূপরেখা নিয়ে একজন নির্বাচন করে ক্ষমতায় চলে এসছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি আগামী নির্বাচনটি বাংলাদেশের এই যারা গণ অভ্যুত্থান করেছে এবং যাদের বয়স এখন 32, তারা কেউ ভোট দিতে পারেনি গত 15 বছরে। তারা ভোট দেবে, তারা অমোচনীয় কালি দেখিয়ে বলবে আমি আমার রাষ্ট্রের জনপ্রতিনিধি নির্বাচন করছি, এবং পার্লামেন্টের দিকে আমি তাকিয়ে আছি ব্রাইটেস্ট ইয়াং ছেলে মেয়েদেরকে দেখার জন্য। অবশ্যই তার সাথে আমরা অভিজ্ঞ মানুষকেও দেখতে চাই। আশরাফ ভাই, আবারও একটি রাজনৈতিক প্রশ্ন সামনে আসছে, সেটি হলো আপনারা জানেন যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে সংগঠনটি ছিল সেটির কমিটি এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত 3টার দিকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে একথা জানানো হয়েছে। এবং আপনি এটাও জানেন যে এই ছাত্র শক্তির নেতা ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে এখন কাজ করছেন।
এখানে প্রশ্ন উঠেছে যে যেটা আগে আলোচনা হয়েছিল, জাতীয় নাগরিক কমিটিরই ছাত্র সংগঠন অনেকটা ছাত্র শক্তি। একটা লক্ষ্য হিসেবে অনেকে বলছেন যে 22 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা দাবি ছিল, এর মধ্যে 7 নম্বর দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন নিজেরাই যদি নিষিদ্ধ না হয় তাহলে তো অন্যকে নিষিদ্ধের দাবি জানানো যাবে না। সেই পরিপ্রেক্ষিতে কি গণতান্ত্রিক ছাত্র শক্তি তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করলো? এখানে দুটি বিষয় আছে। একটি হচ্ছে যে ওই 9 দফার 7 নম্বর দফা অনুযায়ী আপনি আপনার স্টুডেন্ট অর্গানাইজেশন রাখতে পারেন না, এটা স্ববিরোধী হয়ে যাবে। এবং আমরা চাই না যে দলীয় লেজুর বৃত্তি করা ছাত্র সংগঠন কোনো ক্যাম্পাসে থাকুক। আওয়ামী লীগের না, বিএনপি না, আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না, বিএনপির না, জামাতের না, বাম জোটের না, কিন্তু কেমন সংগঠন থাকতে পারে এটি একটি আলোচনার দাবি রাখে। আপনি যদি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার শক্তি হন এবং ছাত্রদের আপনার এমপ্লয়মেন্ট অথবা ছাত্রদের ভবিষ্যৎ অথবা শিক্ষার মান এসব নিয়ে কথা বলার যদি আপনার একটা প্ল্যাটফর্ম থাকে বা অনেক প্ল্যাটফর্ম থাকে, সেটি কিন্তু কোনো সমস্যা না। কিন্তু সমস্যা সেটি হচ্ছে যে দলীয় লেজুর বৃত্তি করা ছাত্র সংগঠন যারা হল দখল করে, টেন্ডারবাজি করে এবং মানে হেনস্থা করে মানুষকে, যারা সন্ত্রাসী, তাদেরকে আমরা ছাত্র বলি না এবং তাদের রাজনৈতিক দল করার বা ছাত্র সংগঠন করার অধিকার নেই। আমি 7 দফার সাথে পুরোপুরি একমত। এখন দ্বিতীয় যে কারণটি ছাত্র শক্তি আপাতত কার্যক্রম বন্ধ করলো, এর একটা কারণ হচ্ছে, দেখুন ছাত্র শক্তির মূল নেতৃত্ব শুধু নাহিদ বা আসিফ না, অন্য যারা ছিলেন তারাই এখন সরকারে। এটি ইভলিউশন বা বিবর্তনের ভেতর দিয়েই ছাত্র সংগঠনটি নাগরিক কমিটি হয়েছে কিংবা সরকারের উপদেষ্টা হয়েছেন, তারা আরও বিগার রোল পেয়েছেন। এখানে একটা চরিত্র রয়েছে, যেটা জাতীয় নাগরিক কমিটি, এখানে কিন্তু স্টুডেন্ট নেই, তাদের বয়স আমরা ধরে নিচ্ছি 28 থেকে 44-এর মধ্যে এরা সবাই, আর ছাত্রশক্তি যারা ছিল এরা সবাই স্টুডেন্টরা এই বিপ্লবটি করেছে এবং আমার মনে হয়েছে যে যেহেতু 22 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে, তার আগে নিজেদের সংগঠনকে আপনার বিলুপ্ত করা খুব ভালো ডিসিশন হয়েছে। আরও একটা যে কারণে আমার ভালো মনে হয়েছে, আপনি জানেন যে বিভিন্ন নামে চাঁদাবাজি হয়, ইত্যাদি ইত্যাদি হয়। এখন কিন্তু সেই সুযোগটা আপনাকে সতর্কভাবে বন্ধ করে দিতে হবে। বৈষম্য বিরোধীর নামে যেন কিছু না হয়, সমন্বয়কদের নামে যেন কিছু না হয়, ছাত্রশক্তির নামে যেন কিছু না হয়। কাজে আমার মনে হয়েছে যে এই রাজনৈতিক শক্তি হিসাবে জাতীয় নাগরিক কমিটির উন্মেষ ঘটেছে এবং তারা কিছুদিন এই জেলা বিভাগীয় পর্যায়ে জনগণের মতামত নেবে, যেটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমরা এখন ভুলেও গেছি রাজনৈতিক দল শেষ কবে জনসংযোগ করেছে। আমরা তাদেরকে জনসভা ডাকতে দেখি এবং বিএনপির মতো দলের জনসভায় লক্ষ লক্ষ মানুষ আসতে দেখি, কিন্তু কোথায় যেন জনগণের আকাঙ্ক্ষাটি মানে আওতাভুক্ত হয় না। এবং আপনাকে শোনেন, আপনি দলীয় কর্মী হতে পারেন, নেতা হতে পারেন, কিন্তু আপনার ভিন্নমত প্রকাশ করার জায়গা দলের ভেতরে থাকতে হবে, এছাড়া রাজনীতি হবে না। পার্লামেন্টে থাকতে হবে, 70 অনুচ্ছেদ তুলে দিতে হবে। আপনি দলের এমপি, কিন্তু কোনো ইস্যুতেই আপনি দলের বাইরে কথা বলবেন, তাহলেই আপনি একজন মানুষ, একজন সুনাগরিক এবং একজন ভালো রাজনীতিক। আমার মনে হয়েছে নাগরিক কমিটি হওয়াতে এবং সরকারের নাহিদ আসিফ চলে যাওয়াতে এই ছাত্র শক্তির বিলুপ্তি খুবই সময়ের দাবি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতিতে যাচ্ছি, আমরা এখনই ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সারের সঙ্গে। আশরাফ ভাই, আমরা একটি নতুন প্রসঙ্গে যাব, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। দুর্ভাগ্যক্রম হলেও এই আন্দোলনে মিডিয়ার ভূমিকা ছিল চরম বিতর্কিত। আমরা দেখেছি অনেক মিডিয়া নয়, বেশিরভাগ মিডিয়াই এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল, এই গণহত্যার পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন
বিশেষ করে যারা শীর্ষস্থানীয় সাংবাদিক ছিলেন তারা এই কাজটি করেছেন। এবং আপনি লক্ষ্য করেছেন কোনো বিপ্লবের পরে সাংবাদিকরা পালিয়ে যায়, এই ঘটনা ঘটেনি। এই যে সাংবাদিকরা ওই সময় কিন্তু একটা বয়ান তৈরি করেছিলেন, কিছু সিনিয়র সাংবাদিক যারা মধ্যপন্থা অবলম্বন করে একটা বয়ান তৈরি করেছিলেন, সেটি হলো যে আমরা সরকারের ভয়ে কথা বলতে পারি না। কিন্তু এখন সেই ভয়টি নেই। অবস্থাটি এত বেশি অনুকূল সম্ভবত আর কখনো ছিল না, আমরা দেখিনি। অন্তত আমরা বাংলাদেশ টেলিভিশনে কথা বলছি, সেখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, পরামর্শ দিচ্ছি, এই সুযোগ কিন্তু আর কখনো ছিল না। যদি তাই হয় তাহলে এই পরিবর্তিত সময়ে এই মিডিয়াগুলি কিন্তু পতিত সরকারের যে কর্মকাণ্ড এবং জনবিরোধী কাজগুলি যারা ছিল, এই গণহত্যা, এগুলো নিয়ে তারা কোনো রিপোর্টিং করছে না কেন? ফ্যাসিবাদের একটি বড় চরিত্র হচ্ছে গণমাধ্যম এবং প্রচারণার সাথে যুক্ত ব্যক্তিবর্গ, সিভিল সোসাইটি, তারা ফ্যাসিবাদের মুখপাত্র হিসাবে সমাজে আবির্ভূত হয়। গত 16 বছরে আমরা মিডিয়া, বিজ্ঞাপনী সংস্থা এবং সংস্কৃতির নামধারী কিছু সুশীল সমাজকে কিন্তু ওই ফ্যাসিবাদী মুখপাত্র হিসাবে থাকতে দেখেছি। আমি মিডিয়াকে তখন দুটি চরিত্রে দেখেছি, একটি হচ্ছে উগ্রবাদী চরিত্র আর একটা হচ্ছে মধ্যপন্থী চরিত্র। উগ্রবাদী চরিত্রটি ফ্যাসিবাদের চেয়েও বড় ফ্যাসিবাদ। তো এর পরিবর্তে আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে এবং আপনি জানেন যে প্রতিষ্ঠান হিসেবে মিডিয়া শুধুমাত্র কিছু প্রতিষ্ঠানে আগুন লেগেছে বা বন্ধ হয়েছে তা তো না, ক্রেডিবিলিটি হারিয়েছে, মিডিয়া ব্যাপকভাবে ট্রাস্ট হারিয়েছে। মিডিয়াকে, গণমাধ্যম, প্রচলিত গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমকে মানুষ বিশ্বাস করে না, কেননা আপনি গত সরকারের মিথ্যা প্রচারণার অংশ হয়েছেন। এবং মিডিয়া শুধুমাত্র মিডিয়ার রোলে ছিল তা কিন্তু না, অন্যান্য অপরাধের রোলেও ছিল। আমি এই জন্য বারবার বলছি যে আমাদের সুচারুভাবে মামলাগুলো করতে হবে যাতে অন্য অপরাধের খোঁজ খবর আপনি পেয়ে যান। আচ্ছা, এখন পরিবর্তিত অবস্থায় দেখেন, যারা এই তালিকায় আছে, যেটি বৈষম্য বিরোধী 51 জনের তালিকা দিয়েছে বা 51 জনের বাইরে আরও 51 জন আছেন, এরা অফিস আদালত করছেন, তাদের প্রতিষ্ঠানে বসছেন, তারা সম্পাদকীয় নির্দেশনা দিচ্ছেন, অগ্রহণযোগ্য। যেমনটি করে ফ্যাসিবাদী রাজনীতির আপনি বন্ধ করতে হবে, জিরো টলারেন্সে যেতে হবে, তাতে যদি আইন করতে হয় আইন করতে হবে, সেরকম করে মিডিয়ার এই সমস্ত ব্যক্তিবর্গ যদি আবার তাদের প্রতিষ্ঠানে ফিরে আসেন। আপনি দেখুন কোনো চ্যানেলে নিউজের লোককে আমরা সামনে দেখতাম, এডিটোরিয়ালের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আপনি সামনে আনেন। তারা কিন্তু এই যে টক শো করে আলোচনা করে ওই ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমি 1 মাসের মধ্যে দেখতে পাচ্ছি কোনো মিডিয়া আবার ফ্যাসিবাদী প্রচারণার অংশ হচ্ছে। তারা তাদের ওই ফ্যাসিবাদী শাসনের প্রেস রিলিজ ছাপাচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে। এটিকে সাংঘাতিকভাবে আপনার আইনের আওতায় আনতে হবে, দমন করতে হবে এবং আমাদেরকে নিশ্চিত হতে হবে যে মিডিয়ার ভেতরে সংস্কারটি আমরা কিভাবে করব। কেননা ট্রাস্ট ফিরিয়ে আনতে হবে। দেখুন, হাজার হাজার কর্মী মিডিয়ার সাথে যুক্ত, তাদের কোনো অপরাধ নাই, অপরাধ হচ্ছে শীর্ষস্থানীয় ওই ব্যক্তিবর্গের। অতএব আপনার মাথা ঠিক করতে হবে। মাছের পচন যেরকম মাথায় হয়, মিডিয়ার পচন মাথায় হয়েছে, মালিকানায় হয়েছে, প্রধান সম্পাদকে হয়েছে, সম্পাদকে হয়েছে এবং টপ 5 জনের মধ্যে হয়েছে। আপনি তাদেরকে আইডেন্টিফাই করেন এবং তাদের তালিকা করেন, করে আপনি সংস্কারের জন্য প্রস্তাবনা দেন কি করে এই মিডিয়াকে আমরা আবার পেশাদারি মিডিয়াতে ফেরত আনতে পারি। দেখুন, বর্তমানের অন্তর্বর্তী সরকার চায় তাদের সমালোচনা করা হোক, বর্তমানের অন্তর্বর্তী সরকার চায় তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হোক। গণমাধ্যম কিন্তু আর 10টা ব্যবসা না। গণমাধ্যম মানুষের চেতনা নিয়ে কাজ করে, আবেগ নিয়ে কাজ করে, সত্যের পক্ষে হয়ে কাজ করার কথা। আপনি শপথ বরখেলাপ করেছেন, আপনি ব্যক্তি স্বার্থে ফ্যাসিবাদী শাসনের অংশ হয়েছেন এবং আপনি আপনার পাঠক এবং দর্শকদেরকে মিসলিড করেছেন। এর শাস্তি কি হবে? আমি কিন্তু মনে করি যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে তাকে আমি মনে করি যে এই ব্যাপারে নজর দেওয়া উচিত। 2024-এর বাংলাদেশ যেন জানতে পারে মিডিয়ার থেকে অপরাধী হলে তার শাস্তি কি হয়। আশা ভাই, একটি প্রশ্ন, আপনি শুরুতে বলেছিলেন যে এই যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, এই গল্পগুলো আমাদের সামনে আনা দরকার। কে আনবে? নিশ্চয়ই মিডিয়া আনবে। আমার মনে হয় কিন্তু সেই কাজটি কিন্তু একেবারে অনুপস্থিত। না, এই কাজটি একেবারে অনুপস্থিত। এবং দেখুন, যদি 900 মানুষ মারা যেয়ে থাকে, 1000 মানুষ মারা যেয়ে থাকে, আমি 1000 মানুষের গল্প জানতে চাই। আমি আগামী 50 বছর এদের কথা বলতে চাই, আমার ছেলে মেয়েকে বলতে চাই, তারা যেন তাদের ছেলে মেয়েকে বলে বাংলাদেশে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদী শাসক ছিল এবং সেটা আমাদের সমাজকে কলুষিত করেছিল, আমাদের জীবন বিপন্ন করেছিল, আমাদেরকে আয়নাঘরে আটকে রেখেছিল।
সেটি যদি আমরা পতন ঘটিয়েছি যাদের মাধ্যমে, যাদের কারণে, যাদের জীবনের বিনিময়ে, আপনি তাকে গ্রন্থনা করেন, আপনি তাকে ক্রাফট করেন, আপনি তাকে কন্টেন্ট বানান, একে আমার নায়ক হিসাবে আমি দেখতে চাই। তারা কিন্তু বাংলাদেশের লড়াকু সৈনিক এবং তারা কিন্তু প্রতিবাদী যোদ্ধা। একে যদি আপনি সম্মান না দেন, দেখুন বাংলাদেশে কত অদ্ভুত লোক বাংলাদেশের রাষ্ট্রীয় পদক পায়। আমরা গত 15 বছর না, শুধু তারও আগেও দেখেছি। 21শে পদক, স্বাধীনতা পদক, এগুলো কারা পেয়েছেন? দলীয় দাস যারা, তারা পেয়েছেন। তাদের কারো কারো তেমন কোনো যোগ্যতা নাই। এবং আমরা এমনও কবিতা দেখেছি যে 32 নম্বর কেন্দ্রিক কবিতা লিখলে পদক পাওয়া যায়। এই তো যে গত 15 বছর একজন ব্যক্তির পোর্ট্রেট এঁকে এবং নৌকা নিয়ে শিল্পকর্ম করে কিছু পেশাজীবী বেঁচে ছিলেন। এই যে অপকর্মগুলো, এবং এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আচ্ছা, তাহলে মিডিয়া এগুলো গ্রন্থনা করছে কিনা? আমি কিন্তু শুধু টেলিভিশনের গ্রন্থনার কথা বলছি না, আমি দৈনিক পত্রিকাতে এই যে আজকে যেই 900 মানুষ মারা গেছেন, দেখুন আমরা নাম জানি হয়তো 10 জনের, অথবা আমি হয়তো 20 জনের জানি, আপনি হয়তো একটু বেশি জানেন। প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দারুণভাবে উপস্থাপিত হতে হবে। এই পরিবারগুলো কি নিয়ে বাঁচবে? কাজেই সেটির দায়িত্ব সব সংবাদপত্রকে নিতে হবে, সব টেলিভিশনকে নিতে হবে, সব অনলাইনকে নিতে হবে। এখন সেটি যদি আপনি পেশাদারি বন্দোবস্তের মাধ্যমে করতে পারেন, করবেন। আইন করে করতে হলে করবেন। এটি কিন্তু আপনি এভাবে ছেড়ে দিবেন না। এভাবে ছেড়ে দিলে 36 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা ভুলে যাচ্ছি, আমরা আমাদের ভুলিয়ে দেওয়া হবে, নিয়মিত জীবনে ফেরত আসছি। শোনেন, আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে অ্যাডহক ইস্যু। আজকে ধরেন বাজারে পটলের দাম বেশি, কালকে ওই এলাকায় একটা ঘটনা ঘটেছে, কক্সেস বাজারে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন খারাপ ব্যবহার করেছেন, এগুলো আলোচনায় চলে আসছে, এগুলো শিরোনাম হয়ে যাচ্ছে। এবং আমার সন্তান যে মারা গেছে, আমার ভাই যে হাসপাতালে কাতরাচ্ছে, 18,000 মানুষ যে চিকিৎসা পাচ্ছে না, এগুলোর যে মৌলিক আবেদন, সেগুলোকে আমরা ঢেকে দিচ্ছি প্রতিদিনের দুর্ঘটনা এবং প্রতিদিনের আকস্মিক সব ঘটনা দিয়ে। এটি করা যাবে না। এই ব্যালেন্স আপনাকে রাখতেই হবে। যে দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের একটি সংগঠন রয়েছে এবং সেটার নাম হলো সম্পাদক পরিষদ। এরা প্রায়ই বিবৃতি দিচ্ছেন ইদানিং, পরপর সম্ভবত 2টো বিবৃতি হয়ে গেল। কিছু সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে বা হচ্ছে, সেগুলো তারা মানতে চাচ্ছে না। তারা বলছেন যে তাদেরকে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে এসব মামলা থেকে দ্রুত তাদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এখন প্রশ্ন হলো যে তারা কিভাবে বলতেছেন যে সংশ্লিষ্টতা নেই, এটা কিন্তু তারা ব্যাখ্যা দেয়নি। এবং তারা এই দাবিও জানায় নাই যারা সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হোক, আমরা চাই। এই কথাটা কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে। সংশ্লিষ্টতা না থাকলে মামলা দেওয়া উচিত না এটা বলছে, কিন্তু সংশ্লিষ্টতা থাকলে কি হবে সেই বিষয়ে কিন্তু সম্পাদক পরিষদ একেবারে নীরব। আমি সম্পাদক পরিষদের বিবৃতি দেখে মনে হয়েছে যে সম্পাদক পরিষদ কি এই ঘটনার সময় বাংলাদেশে ছিল নাকি ছিল না। যদি বাংলাদেশে থাকে, আপনি প্রতিবেদনগুলো আগে করেন। শোনেন, আমি আপনাকে জোরালোভাবে বলি, 71, 21 কিংবা 52 নামে টেলিভিশনের লাইসেন্স দেওয়া ঠিক হয়নি। এই কথাটি আমি জোরালোভাবে বলতে চাচ্ছি। এখনও সময় আছে, এই নামগুলো প্রত্যাহার করে নেওয়া হোক। আমার জীবনের গুরুত্বপূর্ণ বছর কারো ব্যবসা বা তেলবাজি অথবা চাটুকারিতার উপাদান হতে পারে না। আপনি শুরু করতে হবে গভীর পর্যবেক্ষণ দিয়ে। আচ্ছা, সম্পাদক পরিষদ কি জানেন যে সাংবাদিকরা কী ধরনের অপরাধে যুক্ত ছিলেন? দেখুন, আপনি শুধু সাংবাদিককে একজন সাংবাদিক হিসাবে দেখবেন না, উনি সামাজিক অপরাধ কী করেছেন, অর্থনৈতিক অপরাধ কী করেছেন, উনি পাওয়ার সার্কিটের অংশ হয়ে করিডোরে হাঁটাহাঁটি করে, পিএমওতে গিয়ে, গণভবনে গিয়ে উনি কী ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন। সম্পাদক পরিষদের কোনো তদন্ত আছে? তাদেরকে কমিটি করতে হবে, এটি আগে তারা বের করুক। এখন পুলিশ কাউকে গ্রেফতার করলো, আপনি তার একটা পেশাজীবী সংগঠন হিসাবে সামনে চলে আসলেন, এটি তো সেই আগের দিনের মতো। আল জাজিরার ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমাদের দেশের পেছনে লাগা, জেনারেল আজিজের বিরুদ্ধে লাগা, মানে হাসিনার বিরুদ্ধে লাগা, সেই সংগঠনটি কিন্তু পালিয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে। এবং সংগঠনের নেতৃবর্গ যাদেরকে আমরা ভীষণভাবে চিনি, তারাও কিন্তু পালিয়ে আছেন। সম্পাদক পরিষদ কি ওই জায়গায় চলে যাচ্ছেন? সম্পাদক পরিষদকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে এবং সম্পাদক পরিষদকে বুঝতে হবে যে মিডিয়ার দুর্নীতি এবং মিডিয়ার স্বেচ্ছাচার এবং মিডিয়ার আপনার অপকর্ম জনগণের কাছে গভীরভাবে আকর্ষণের বিষয়। তারা কেউ কেউ সেলিব্রিটি হওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ বিডিআর পিলখানা থেকে বিদ্রোহ লাইভ করেছেন এবং বলেছেন যে এই বিডিআরের সমর্থনে খাবার নিয়ে আসুন, সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ান। একজন ভদ্র মহিলা রিপোর্টার,
কাজেই এগুলোর শাস্তি যদি সম্পাদক পরিষদ বুঝতে না পারে তাহলে তার সম্পাদক পরিষদ হিসাবে টিকে থাকা কঠিন হবে এই পরিবর্তিত পরিস্থিতিতে। দেখুন, আপনাকে বলা হয় জনপ্রিয়ভাবে কাক নাকি কাকের মাংস খায় না। আমি অত্যন্ত অপছন্দ করি। আমি এই পেশা নিয়ে কথা বলি বিকজ এই পেশাটা আমার সবচেয়ে ভালোবাসার পেশা। আমি এই পেশায় পরিচিত, এই পেশার গল্প বলে আমি পৃথিবীতে বেঁচে আছি এবং আগামী দিনে বাঁচব। এবং ইন্টিগ্রিটি, সততা এবং সাহস এই পেশার মূল চরিত্র। আপনি যদি এর অংশ না হন, আপনার যদি ইন্টিগ্রিটি, সততা এবং সাহস না থাকে, আপনি এই পেশায় থাকবেন না, অন্য পেশায় চলে যান। কিন্তু মিডিয়াতে সম্পাদক পরিষদের এই বিবৃতিগুলো আমার মনে হয় তারা কি দোষীদের শাস্তি চেয়েছে? আমি তো দেখিনি। এখন কেউ একজন গ্রেফতার হলেন, পুলিশকে তো ভাই প্রথমে গ্রেফতার করতে হবে, তারপরে আপনি স্পেসিফিক মামলা দিবেন। এখন যদি আসামি পালিয়ে যায়, এয়ারপোর্ট থেকে ধরে আনতে হয়, আপনি কি বুঝতে পারছেন সে দেশ ছাড়ছে কেন? তারা কিন্তু জানে তারা কি অপরাধ করেছে, সম্পাদক পরিষদ জানে না। আশরাফ কায়সার ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো আসলে জনগণ জানতে চায়। আমরা জনগণের কথাগুলি আলোচক আশরাফ কায়সারের কাছে রেখেছিলাম। উনি চমৎকারভাবে বলেছেন। নিঃসন্দেহে ওনার কথা গ্রহণযোগ্য হবে এই কারণে উনি আসলে রাগডাগ করেননি, চালাকি করেন নাই, উনি স্পষ্টভাবে সত্যটা বলে দিয়েছেন। আমরা আসলে চাই এই সরকার সাধারণ সরকার নয়, একটি বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকারের চরিত্র যা হওয়া দরকার তাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের। এখানে বসে থাকার সুযোগ নেই, কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নেই। এটা আমরা বারবার বলছি। এই কারণে বলছি, মানুষ আমার আপনার চেয়ে অনেক বেশি সচেতন। আমাদের আজকের আলোচক আশরাফ কায়সার সেই কথাটি কিন্তু বলেছেন যে মানুষকে বোকা ভাবা যাবে না। আমরা মনে করি এই আলোচনার মাধ্যমে যে সমস্ত বার্নিং ইস্যু এখন আলোচিত হচ্ছে রাজনৈতিক মাঠে, সাংস্কৃতিক ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো এসেছে এবং এই আলোচনার মাধ্যমে নিঃসন্দেহে আমরা সচেতন হয়েছি এবং হব। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।